অবসরপ্রাপ্ত জেনারেল আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, অভিযোগ অস্বীকার সাবেক সেনাপ্রধানের। ভিসা নীতির অংশ নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন সিদ্ধান্ত বিভ্রান্তিকর, র্যাবের ওপর নিষেধাজ্ঞায় বন্ধ হয়নি সরকারের ভয়ঙ্কর যাত্রা। মন্তব্য মির্জা ফখরুলের। নিজেরাই লড়াই করে গণতন্ত্র ফেরানোর আহ্বান। মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান নাজুক। 161টি দেশের মধ্যে 128তম। আর্টিকেল 19-এর প্রতিবেদন। ভয়ের সংস্কৃতিতে গণমাধ্যম মন্তব্য। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতি সহ ব্যাপক দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বহুল আলোচিত দুই ভাই হারিস জোসেফ সহ তার পরিবার ও নিকটাত্মীয়রাও এই নিষেধাজ্ঞার আওতায়। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অবমূল্যায়ন, সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ায় জনগণের বিশ্বাস নষ্টের অভিযোগও করা হয়েছে আজিজ আহমেদের বিরুদ্ধে। ইমরুল কায়েসের রিপোর্ট। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারকে নিষিদ্ধের খবর প্রকাশ করা হয়। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে জারি করা হয় নিষেধাজ্ঞাটি। বিবৃতিতে উল্লেখ করা হয়, আজিজ আহমেদ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে কৌশলে বিচার এড়িয়ে থাকা নিজ ভাইদের সহায়তা করেন, যা করেছেন সরকারি প্রক্রিয়া হস্তক্ষেপের মাধ্যমে। এছাড়া অনৈতিকভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করতে তিনি তার ভাইদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। আজিজ আহমেদ নিজের স্বার্থে সরকারি নিয়োগে ঘুষ নিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ আছে। এতে আরও বলা হয়, আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে। এই নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ, তার ভাইরা এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এমনকি যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোতে থাকা তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এই নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী ও আইনের শাসন নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। যুক্তরাষ্ট্র বাংলাদেশে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ড, অর্থ পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের তদন্ত ও বিচারের সক্ষমতা বাড়াতে সহায়তা করতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার ভাইদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, ঘুষসহ নানা অভিযোগ প্রথম সামনে আনে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন। ওই প্রতিবেদন সে সময় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে 2021 সালে প্রথম দফায় যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছিল র্যাবের 7 কর্মকর্তার বিরুদ্ধে। তারা হলেন সাবেক আইজিপি ও সে সময় র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, আরেক সাবেক র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার লতিফ খান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ বলেছেন, আমেরিকার নিষেধাজ্ঞায় কোনো ক্ষতি নেই, তবে মর্মাহত ও অবিচার করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি সহ ব্যাপক দুর্নীতির অভিযোগকে অসত্য ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। বলেন, সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়ায় সরকারকে বিব্রত করতেই তাকে টার্গেট করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ 3 বছর দায়িত্ব পালন করেছেন সেনাপ্রধান হিসেবে। তার আগে 4 বছর ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক। অবসর নিয়েছেন 3 বছর হলো। সোমবার যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞায় আবারও আলোচনায় জেনারেল আজিজ আহমেদ। তিনি দাবি করেন তার প্রতি অবিচার করা হয়েছে। সূত্রটা হলো আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানে যে এলিগেশন এনেছে, ওই দুইটাই এখানে উল্লেখ করে আমার উপরে আমেরিকাতে এন্ট্রিতে যে রেস্ট্রিকশনটা দিয়েছে, আমার কাছে মনে হয়েছে যে এটা ইনজাস্টিস, এ কাইন্ড অফ ইনজাস্টিস, এবং আমি এটাতে অবাকও হয়েছি। অভিযোগ করেন তিনি ও তার ভাইকে জড়িয়ে আল জাজিরার দুর্নীতির মিথ্যা সংবাদের সাথে মিল রয়েছে যুক্তরাষ্ট্রের অভিযোগের। এইখানে যে জিনিসটা দেওয়া হয়েছে যে আমি আমার ভাইদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি আমার অফিসিয়াল ক্যাপাসিটি ব্যবহার করে, আমি এটা মেনে নিলাম না। কারণ এটা আল জাজিরাও বলেছিল এবং তারা যে সমস্ত এভিডেন্স এনেছিল এগুলোর অনেকে অনেক বিশ্লেষণ করেছে এবং এগুলার হলো যে জেনুইনিটি যেটা বা সঠিকতা, এটা
পাইনি। আমার এই ভাইকে যখন তাকে নিষ্কৃতি দেওয়া হয়, ওই অভিযোগে কিন্তু স্পষ্ট লেখা আছে এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা ছিল। এ কথাটা কিন্তু লেখা আছে, এটা তো হলো গ্যাজেট হয়েছে, সবাই জানেন। সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে যেই জিনিসটা আনা হয়েছে, আমি সেখানে ইনফ্লুয়েন্স করেছি, আমি ইনফ্লুয়েন্স করে তাকে হলো যে আইনের বাইরে হলো আসার জন্য আমি করেছি, এটা হলো সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো কেউ যদি প্রমাণ দিতে পারে, আমি এটার কনসিকুয়েন্স মাথা পেতে নেব। আমি উইথ কনফিডেন্স আমি বলছি, আমি ডিজিবিজিবি থাকতে অথবা সেনাপ্রধান থাকতে আমার কোনো ভাইকে আমি বিজিবিতে অথবা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দেইনি। তবে আমেরিকার নিষেধাজ্ঞায় কোনো ক্ষতি নেই দাবি করে তাকে টার্গেট করার কারণ ব্যাখ্যা করেন সাবেক এই সেনাপ্রধান। আমাকে কিছু বলা যেমন হলো, আমার পরিবারের অন্যান্যরা একটু বিব্রত হবে। আমাকে যারা নিয়োগ দিয়েছিল, আমি মনে করি যে তারাও কিছুটা বিব্রত হবে, ঠিক আছে না? তাদেরকেও এটা টার্গেট করেছে কিনা আমি জানি না। আমি তো ক্ষতির কিছু দেখি না। হ্যাঁ, ক্ষতি হলো মনোকষ্ট, ক্ষতিটা হলো মনোকষ্ট একটু হলো যে ইয়েতে লাগছে। কারণ আমার যদি কোনো প্রয়োজনই না থাকে আমেরিকাতে যাওয়ার, তাহলে আমি এখানে আমার কি একটা থাকবে? দুনিয়াটা অনেক বড়। নেয়ার যেটা হলো, আমার কোনো ছেলে মেয়েও থাকে না, আমার স্ত্রীও থাকে না, আমিও থাকি না। তিনি ও তার পরিবারের বিরুদ্ধে একটি দুর্নীতির প্রমাণও কেউ দিতে পারবে না বলে চ্যালেঞ্জ করেন অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে মার্কিন ভিসা নীতি নয়, অন্য আইনের আওতায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি জানান, নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসকে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন সরকার। এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশের অধিকার হারিয়েছেন অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ সহ তার পরিবারের সদস্যরা। বিষয়টি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফরেন অপারেশন and related programs appropriation act এটার অধীনে দেওয়া হয়েছে। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে, অর্থাৎ এটা পাবলিক করার আগে জানানো হয়েছে। তা আমরা মনে করি যে আমরা ইউএসের সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি। দেখুন, এটা আর্মির বিষয়, যেহেতু সেনাবাহিনীর বিষয়, এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না। এদিকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোনো ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। আমাদের আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজেই এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন, এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসেনি। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। চিকিৎসা নিতে গিয়ে ভারতে নিখোঁজ ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমার কাছে এই এখন পর্যন্ত কোনো আপডেট নেই। এখন যতটুকু শুনতেছি, তার যে মোবাইলটা যেটা, সেটাও অনেকটা বন্ধই আছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর আমেরিকার নিষেধাজ্ঞা বিভ্রান্তিকর। এর আগেও র্যাবের উপর নিষেধাজ্ঞা এসেছিল, কিন্তু তাতে গণতন্ত্র ফেরেনি। নিজেদের গণতন্ত্র নিজেদেরই লড়াই করে ফিরিয়ে আনতে হবে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতার সভাপতি শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের এই কঠিন দুঃসময়ে শফিউল আলম প্রধানের মতো সাহসী নেতার বড়ই প্রয়োজন। তিনি বলেন, জিয়াউর রহমান বাকশালে যোগ দেননি, তাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে।
গণতন্ত্রের আলখেল্লা পরে আওয়ামী লীগ একদলীয় বাকশাল প্রতিষ্ঠায় অনেক দূর এগিয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার বাহিনী, বিচার বিভাগ, প্রশাসন দিয়ে দেশে ভয়ের রাজত্ব কায়েম করেছে। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয় না। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজেদের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করতে হবে। অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয় যে আমরা তাদেরকে উৎখাত করতে চাই। আমি উৎখাতের কথা বলি না, উৎখাত করতে যাবো কেন? আমরা ভোটের অধিকার চাই, সেই ভোটের মধ্য দিয়ে আমরা তোমাদেরকে পরাজিত করব। মির্জা ফখরুল বলেন, সরকার এমন নির্বাচন করেছে তাতে 63টি রাজনৈতিক দলই অংশ নেয়নি। আওয়ামী লীগের অধীনে এখন আর কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। আওয়ামী লীগের এত ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে? ভয় এই জন্যে, তারা এই গত 15-16 বছরে যে অপকর্মগুলো করেছে, সেই অপকর্মে তারা সারা দেশে তন্ন তন্ন করে খুঁজলেও তাদের সমর্থক খুঁজে পাবে না। উপজেলা নির্বাচন করছে, তারা এখন কিভাবে নিজেরা লড়াই করছে, ভোট নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিভিন্ন ভোটের সঙ্গে যারা জড়িত কর্মকর্তা, তাদেরকে আপনার বিভিন্ন প্রভাবিত করে তারা ভোট করার চেষ্টা করছে। এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই, যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই, যে নির্বাচনে কোনো পরিবর্তন আসবে না, যে নির্বাচনের মাধ্যমে শাসক গোষ্ঠী তার ক্ষমতাকেই আবারও প্রতিষ্ঠিত করবে, সেই নির্বাচনে গিয়ে কী লাভ? বিএনপির মহাসচিব বলেন, হাজার হাজার নেতাকর্মী এখনো কারাগারে, আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করা হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশগুলো শুধু তাদের প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু জলবায়ু ইস্যুতে তা পূরণ করছে না। জলবায়ু পরিবর্তন ইস্যুতে উন্নত দেশগুলির প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় হতাশা ব্যক্ত করেন তিনি। গণভবনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যে কোনো ধরনের যুদ্ধ বা সংঘাতের বিরুদ্ধে সকল দ্বন্দ্ব নিরসনে আলোচনা ও সংলাপের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সহযোগিতা আশা করেন সরকার প্রধান। বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে অস্ট্রেলীয় উদ্যোক্তাদের বিনিয়োগ সুবিধা দেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে দ্বিতীয় ধাপে 156 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে দ্বিতীয় ধাপের ভোট গণনা। এছাড়া রংপুরের মিঠাপুকুর উপজেলার 17 ইউনিয়নের 155 কেন্দ্রে ও পীরগঞ্জ উপজেলার 15 ইউনিয়নের 123 কেন্দ্রে চলছে ভোট গণনা। নির্বাচনের চেয়ারম্যান সহ 18 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজশাহীর 3টি উপজেলা বাগমারা, পুঠিয়া, দুর্গাপুর পরিষদের ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ। এছাড়া সাতক্ষীরা, নীলফামারী ও গাজীপুর সহ বিভিন্ন জেলায় চলছে ভোট গণনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও এক শ্রেণীর বুদ্ধিজীবীর লাগাতার অপপ্রচারের মধ্যেও দ্বিতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনে 30% মতো ভোটার উপস্থিতি খারাপ না। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ভিসা নীতির আওতায় নয়, অন্য আইনের আওতায় দেয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। রকুনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় পর্যায়ের উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে 30% মতো ভোটার উপস্থিতিকে খুব ভালো না বললেও সন্তোষজনক বলেন তিনি। উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে বিএনপির নানা সমালোচনার জবাবও দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তুলনামূলক আমি বলতে চাই যে রক্তপাত ছাড়া বিএনপির আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচন এই দেশে হয়নি। টার্ন আউটের কথা বললে তাদের জাতীয় নির্বাচনেও বিবিসি 5% বলেছে, 21% গুগলে একটা হিসেব আছে। বিএনপি সহ তাদের সমমনাদের অবিরাম মিথ্যাচার, মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করা।
তারপরে আমাদের দেশের এক ধরনের বুদ্ধিজীবী আছেন, তাদের অপপ্রচার তো আছে। এছাড়া বিএনপি মহাসচিবের বাকশাল বা কর্তৃত্ববাদী শাসন নিয়ে নানা রাজনৈতিক সমালোচনার জবাবও দেন ওবায়দুল কাদের। বাকশালটা কি? এটা কোনো একক কর্তৃত্ববাদী দল নয়, এটা হচ্ছে জাতির প্রয়োজনে তখনকার বাস্তব অবস্থা একটা জাতীয় দল। ফখরুল সাহেবরা যত মিথ্যাচারী করুক, জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে সদস্যপদ লাভ করেছিলেন। আমি এটা চ্যালেঞ্জ করছি, এর সত্যতা তত্ত্বগত আছে। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞা ভিসা নীতির আওতায় নয়, অন্য আইনের অধীনে বলেও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই প্রতিধ্বনিত হয় ওবায়দুল কাদেরের কথায়। এছাড়া ঝিনাইদহ 4 আসনে সংসদ সদস্যের নিখোঁজ হওয়ার বিষয়টি এখনও পরিষ্কার নয় বলেও জানান ওবায়দুল কাদের। ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান নাজুক। 161টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 128তম। আর্টিকেল 19-এর বৈশ্বিক মত প্রকাশের স্বাধীনতার শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। তথ্য অধিকার বিষয়ক সংগঠন আর্টিকেল 19 মঙ্গলবার দুপুরে বৈশ্বিক মত প্রকাশ রিপোর্ট 2024 প্রকাশ করে। সংগঠনটি বলছে 161টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 128, যা 2022 সালে ছিল 130। 2009 সাল থেকে 8টি সূচকে বাংলাদেশ ক্রমাগত খারাপ করেছে। সবচেয়ে খারাপ অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে, নজরদারি ও সেন্সরশিপ। গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক 3 সূচকে বাংলাদেশের অবস্থান ঋণাত্মক। সবচেয়ে খারাপ পরিস্থিতি সাংবাদিকদের কাজ করার স্বাধীনতার ক্ষেত্রে। ডিজিটাল নিরাপত্তা আইন, তার পরিবর্তে যে আইনটি করা হয়েছে হয়তো একটু নমনীয়, কিন্তু বিপদ একই রকম, ভয় একই রকম। ভয়ের সংস্কৃতিটা রয়ে গেছে। এখন এই ভয়ের সংস্কৃতি থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে এই ক্রম অবনতি ঘটতে থাকবে। কন্টেন্ট ক্রিয়েট করলে সেটা যখন কোনো একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বা ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে যায়, তখন সেই কন্টেন্ট ক্রিয়েটরকে নানানভাবে হয়রানি করা হয়। কিন্তু নানান রকম কন্টেন্ট যখন আমার নামে আর ইফতেখার ভাইয়ের নামে বানায়, তখন না সরকার ওটা মনিটর করে, না সরকার ওই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কখনো জিজ্ঞাসাবাদ করে। আমরাও নীতিগত অবস্থানের কারণে সাইবার সিকিউরিটি বলেন, ডিজিটাল সিকিউরিটি বলেন, ওই আইনগুলোর যেহেতু আমরা নেতিবাচক প্রয়োগের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, সেজন্য ওই আইনের অধীনে আমরা আর প্রতিকার চাইতে পারি না। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যম ভয়ের সংস্কৃতির মধ্য দিয়ে চলছে। ব্যক্তির পরিচয় ভেদে আইনের অপপ্রয়োগ করা হচ্ছে। কিছু মানুষের সবারই তো মত প্রকাশের স্বাধীনতা আছে, সেটি সত্য কথা বলি বা অসত্য কথা বলি, যেভাবে খুশি বলি সেটি আমি স্বাধীনভাবে বলতে পারবো, এরকম কিছু মানুষ আছে। আবার কিছু আর বাকি যে বিশাল জনগোষ্ঠী, তাদের জন্য কিন্তু হচ্ছে যে আসলে তাদের মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে যে একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। হয়রানি এবং এক ধরনের সেলফ সেন্সরশিপ, একটা গণমাধ্যম, নাগরিক সমাজ, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এই সবগুলোকে কেন্দ্র করে এক ধরনের অ্যাটমসফিয়ার অফ ইন্টিমিডেশন বা একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। যেসব দেশে গণতন্ত্রের উন্নতি হয়েছে, সেসব দেশে মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে বলেও মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ঈদকে কেন্দ্র করে কিছু সুযোগ সন্ধানী বাজার অস্থির করার অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তার দাবি, মার্কিন ডলারের তুলনায় টাকার মান 7 টাকা কমার পরও ঈদের আগে কোনো পণ্যের দাম বাড়বে না। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান তিনি। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক থাকার পরও কিছু পণ্যের দাম বেড়েছে, তবে ঈদকে কেন্দ্র করে কেউ যাতে সুযোগ নিতে না পারে সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে মনিটরিং জোরদার করা হবে। এক প্রশ্নের জবাবে টিটু জানান, সরকার বাজার
নিয়ন্ত্রণ করে না, তার মন্ত্রণালয়ের কাজ সরবরাহ স্বাভাবিক রাখা। এ বিষয়ে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। টাকার মান 1 লাফে 6.5 ভাগ অবমূল্যায়ন হলেও নিত্যপণ্যের দাম ঈদের আগে সমন্বয় করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অবসরপ্রাপ্ত জেনারেল আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, অভিযোগ অস্বীকার সাবেক সেনাপ্রধানের, ভিসা নীতির অংশ নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন সিদ্ধান্ত বিভ্রান্তিকর, র্যাবের উপর নিষেধাজ্ঞায় বন্ধ হয়নি সরকারের ভয়ঙ্কর যাত্রা, মন্তব্য মির্জা ফখরুলের। নিজেরাই লড়াই করে গণতন্ত্র ফেরানোর আহ্বান। মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান নাজুক, 161টি দেশের মধ্যে 128তম। আর্টিকেল 19-এর প্রতিবেদন, ভয়ের সংস্কৃতিতে গণমাধ্যম, মন্তব্য ডক্টর ইফতেখারুজ্জামানের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।